উনি কিভাবে জাতীয় এটা স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু জনাব হাদি আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নাই তো আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই, কেন বলি না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% ফেল করছে। ইউনূসকে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন মানে একদম আওয়ামী বয়ান হইলো। এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের কেউ গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না হাসিনারা বলে আমরা এগুলি বলছি, আমি আমরা বলি হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি, আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি, আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই ভোকালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু বলতেছেন হাদি সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হইলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালিদ ভাই, আমি আপনার বলি আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ সম্মেলনে। আমার মনে আছে আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনূসকে পারবেন, ইউনূসের সবাই না ইউনূসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে, সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার জায়গা ছিল না। দেয়ার ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন। এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে আমার ছাড়া। কিন্তু তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2 বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বসে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করব না। তো আমি বাংলাদেশে সেক্রেটারিয়াল জব কোন মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল। আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম, কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নেই, বুঝি না খালেদ ভাই জি এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাভারই হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে, এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই।
এরপর আমরা কি চাই, ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে গাইলে ভাই যে ন্যূনতম সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে দাঁড়াই দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত কি ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার এই বিষয় কোনোদিন যাবে না, মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না, এটা কি? আমি এটা ঠিক আসলে বুঝি না। হ্যাঁ, লন্ডন বৈঠকের পরে বোঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন, আপনি আনস্ক্রিপ্টেড বলতেন, আপনি স্ক্রিপ্ট দেখে বলেন। এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনূস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড, একমাত্র ছাত্র জনতা, তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে। একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে ইভেন বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন, গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা 1.5 মাস ধইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না। আপনি ভাবেন, এর মানে এমন একটা লেয়ার, মানে এবং আরো বলি আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব, তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তো এই যে ক্লিয়ারেন্স ছাড়া এটা হওয়ারই কথা, মানে সরকার প্রধানের হওয়ারই কথা। কিন্তু ভাই আপনি দেখেন গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন, তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা এই যে মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চিনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিধায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাত ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা একসাথে। আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো করে নাই এখন। জামাত বিএনপি জাতীয় পার্টি মিলা, জামাত বিএনপি জাতীয় পার্টি করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি? আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা, আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটাকে আর কিভাবে এক্সপেডিট করা যায় আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠন হওয়ার সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? আপনি 10টা ট্রাইব্যুনাল করেন না কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে। এইটা একটা এত বড় মামলা, আপনি যদি যেন প্রকার রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না। মামলাটা তো রেডি করতে হবে। খালেদ ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়। এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনারে বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না, সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা। এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে, পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম, তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে, মানে অপরাধ ট্রাইব্যুনালের যে আবার আসবো আপনার কাছে। আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু কামাল ভাইয়ের কাছে ফিরি। কামাল ভাই, আপনার বিরুদ্ধে বা আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জনাব আল মামুন প্রশ্নটি করেছিলেন, আপনি যদি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করতেন, যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন জুলাই
যোদ্ধাদের না মানে এই আন্দোলনকারীদের সম্পর্কে যে ডিবি অফিসে ভাত খেয়ে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারা নেতা বনে গেছেন, এইরকম একটা কথা বলেছিলেন। আর 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 কামাল ভাই, আমি আরেকটু বলি, আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ বলতেছেন যে এখন পর্যন্ত বোঝা গেছে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে দাওয়াত দেন নাই। এই কথা ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমার কোনো দাওয়াত খাওয়ার শখ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে মানে মানে উনার দাওয়াত আমি ভাই বড়লোক দাওয়াত, বড় দাওয়াতের দরকার নেই। আমি বলছি উনি আমাকে সাক্ষাৎকারটার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, উনি আমাকে বাদে সবাইকে সাক্ষাৎকার দিয়ে বেড়াইতেছে এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে। আমি আপনাকে একটু ছোট স্মরণ করে দিই, নুরুল কবির ভাই, আমি আমার অনুষ্ঠানে অন্য কোনো কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে করতে পারবো না। ওই কথা বলার পর আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এত সহজ না। কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি ওইটা হইতো, বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায়? এইটা হলো একটা প্রশ্ন। সুতরাং মুসলিমের উত্তর পাবে। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি, আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হইলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে। এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন নেওয়া ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায়, সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ, 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল। এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই, এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীর ওই এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না? আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে 2 জন বা 1 জন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না করে জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এটা, তখন ওনারা খুব আরাম করে মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? উনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম। এইটা কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে। যেমন আমি বলছিলাম, ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন, এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলাই চলানো লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আপনি ইনকিলাব মঞ্চকে আর 1-2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি? ভাই এটা কি হইছে? খালেদ ভাই, আপনি যে কাজটা করছেন,
এই যে আপনি যে কাজটা করছেন এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে সব নিয়ে আসছিলাম আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-র উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটা একাডেমিক লেভেলে প্রমাণ যদি দিতে পারেন তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু এই না জনাব হাদি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো একটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিটা আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি। রাইট, এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না না, মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো, এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না। সেই মব কোথায়, এটা আমরা খুঁজতে চাই। যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কোলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে, মাথা তার তুলে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই। আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আমার আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন। এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই,